একটি স্বাধীন মানচিত্র, এক বুক নিঃশ্বাসের স্বপ্ন। কিন্তু পর্দার আড়ালে কি এখনও রয়ে গেছে সেই পুরনো শৃঙ্খল? যে মানুষটি শেখ হাসিনার ফাঁসির সেল থেকে যমদূতকে ফাঁকি দিয়ে ফিরে এসেছিলেন, সেই আমির হামজা কি তবে এবার ৯০ ফ্যাসিস্টদের পাতা ফাঁদেই আটকা পড়ছেন? কুষ্টিয়ার রাজপথকে ঢাকার ক্ষমতার অলিন্দ, সবখানেই এখন একটিই প্রশ্ন: কেন ১০০ কোটি টাকার আইনি সুনামি ধেয়ে আসছে এই জনপ্রিয় নেভিকল নেটার দিকে? এটি কি স্রেফ একটি মানহানির মামলা, নাকি এর পেছনে কলকাঠি নাড়ছে সীমান্তের ওপারের কোনো অদৃশ্য জাদুকর? আজ উন্মোচিত হবে সেই ভয়ঙ্কর ব্লুপ্রিন্ট। কুষ্টিয়া ৩, বাংলার রাজনীতির এক তপ্ত জনপদ। এই মাটির সন্তান আমির হামজা, যার পরিচয় শুধু একজন সংসদ সদস্য হিসেবে নয়, বরং একজন আপোষহীন লড়াকু সৈনিক হিসেবে। আওয়ামী শাসনামলের ১৫টি বছর তার ওপর দিয়ে বয়ে গেছে অবর্ণনীয় টর্নেডো। রিমান্ডের সেই অন্ধকার প্রকোষ্ঠ, আয়নাঘরের সেই নিঃশব্দ আর্তনাদ, আর মৃত্যুর পরোয়ানা কিছুই তাকে টলাতে পারেনি। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! যে বাংলাদেশে আজ মানুষ স্বৈরাচারের পতন দেখেছে, সেই বাংলাদেশে দাঁড়িয়েই আমির হামজাকে এখন লড়তে হচ্ছে এক নতুন এবং অতি পরিচিত শত্রুর বিরুদ্ধে। ঘটনার সূত্রপাত গত ১৩ই এপ্রিল। কুষ্টিয়ার জেলা প্রশাসকের বদলি নিয়ে এক বিস্ফোরক দাবি করে বাসেন এই এমপি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে জমে থাকা দুর্নীতির যে আগ্নেয়গিরি তিনি প্রকাশ্যে এনেছেন, তা খোদ সচিবালয়কে কাঁপিয়ে দিয়েছে। তিনি অভিযোগ তোলেন, নতুন ডিসি নিয়োগের নেপথ্যে লেনদেন হয়েছে ২০ থেকে ৩০ কোটি টাকার পাহাড় সমঘোষ। এই মন্তব্য করার সাথে সাথেই যেন মৌচাকে ঢিল পড়ল। ২৪ ঘণ্টার মধ্যে তাকে পাঠানো হলো আইনি নোটিশ। বলা হলো, প্রমাণ দিন, নয়তো জনসম্মুখে ক্ষমা চান। কিন্তু সত্যের পথ কি এতই মসৃণ, নাকি এই নোটিশ ছিল স্রেফ এক বড় ঝড়ের পূর্বাভাস? ঝড় শুধু কুষ্টিয়াতেই সীমাবদ্ধ থাকেনি। সিরাজগঞ্জের আদালত থেকে জারি হলো সরাসরি গ্রেপ্তারি পরোয়ানা। এবারের ইস্যু আরও স্পর্শকাতর। জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে করা একটি মন্তব্যকে কেন্দ্র করে শুরু হয়েছে এক অভাবনীয় আইনি সুনামি। একটি জুমার খুতবায় টুকু সাহেবকে নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলার অভিযোগে দায়ের করা হল ১০০ কোটি টাকার বিশাল মানহানির মামলা। কিন্তু দর্শক, গল্পের আসল রোমাঞ্চ এখানেই শেষ নয়। প্রশ্ন জাগে, কে এই ইকবাল হাসান মাহমুদ টুকু? কেন তার গায়ে আঁচড় লাগতেই আদালত থেকে শুরু করে প্রশাসন পর্যন্ত রকেট গতিতে সক্রিয় হয়ে উঠল? ইনভেস্টিগেশন বলছে, টুকু সাহেব শুধু বিএনপির একজন প্রভাবশালী নেতাই নন, বরং রাজনীতির অন্দরমহলে তার পরিচিতি দিল্লির অতি বিশ্বস্ত দূত হিসেবে। আওয়ামী লীগের সেই অন্ধকার সময়ও যখন বাঘা বাঘা নেতারা কোনো থাছা, তখনও টুকু সাহেব ছিলেন ভারতের বিশেষ প্রোটেকশনে। এমনকি বিতর্কিত আদানির চুক্তি থেকে শুরু করে বিদ্যুৎ খাতের যত সব অসম চুক্তি, তার সবখানেই যেন এই প্রভাবশালীদের ছায়া। আমির হামজার বিরুদ্ধে এই আইনি প্রক্রিয়া যে গতিতে এগোচ্ছে, তা দেখে অভিজ্ঞ আইনজীবীরাও থমকে গেছেন। বিশিষ্ট আইনজীবী শিশির মনিরের ভাষায়, একদিনে ১০-১২ জনের সাক্ষ্য গ্রহণ। এটি কি কোনো স্বাভাবিক বিচার ব্যবস্থা, নাকি সেই পুরনো ক্যাঙ্গারু কোর্টের নতুন সংস্করণ? শেখ হাসিনার আমলে যেভাবে বিরোধী কণ্ঠস্বর দমনের জন্য ফরমাইশি রায় দেওয়া হতো, আজকের প্রেক্ষাপট কি তার চেয়ে খুব বেশি আলাদা? সমীকরণটি অত্যন্ত পরিষ্কার। আপনি যদি ভারতপন্থীদের বিরুদ্ধে কথা বলেন, তবে আপনার কপালে শনির দশা অবধারিত। অথচ দেশের অন্য কোনো চীনপন্থী বা নিরপেক্ষ নেতার বিরুদ্ধে হাজারো সমালোচনা হলেও প্রশাসন যেন কানে তুলে দিয়ে বসে থাকে। এই যে দ্বৈত নীতি, এটাই প্রমাণ করে যে ক্ষমতার মসনদ বদলালেও সেই অদৃশ্য সুতোর টান এখনও রয়ে গেছে লেনদুর দরে। আমির হামজার একমাত্র অপরাধ, তিনি এমন এক ব্যক্তির দিকে আঙুল তুলেছেন যার ছাতা ধরে আছে স্বয়ং দিল্লি। অনেকেই ভাবছেন আমির হামজাকে জেলে ঢুকিয়ে তার কণ্ঠ রোধ করা যাবে, কিন্তু তারা হয়তো ভুলে গেছেন এই মানুষটি রিমান্ডের নরক যন্ত্রণা সহ্য করে ফিরে এসেছেন। জেলের ফার্স্ট ক্লাস ডিভিশন বা এমপি হিসাবে পাওয়া মর্যাদা তার কাছে নসি, বরং বড় বিপদ অপেক্ষা করছে খোদ বিএনপির জন্য। ১৫ বছরের ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর মানুষ যখন একটু বুক ভরে নিঃশ্বাস নিতে চেয়েছিল, তখনই যদি ফেসবুকে সমালোচনা বা মন্ত্রীদের ভুল ধরার কারণে গ্রেফতার শুরু হয়, তবে তাকে পুরনো মদে নতুন বোতল ছাড়া আর কি বা বলা যায়? বিএনপি যদি এই মুহূর্তে আমির হামজাকে গ্রেফতার করে, তবে তা হবে তাদের জন্য এক রাজনৈতিক আত্মহত্যা।
এতে জনগণের সহানুভূতি চলে যাবে জামায়াতে ইসলামীর দিকে, আর বিএনপিকে মানুষ দেখবে এক নব্য ফ্যাসিস্ট শক্তি হিসেবে। ভারতপ্রীতি এই চরম মাশুল কি দিতে পারবে, নাকি হাইকমান্ড শেষ মুহূর্তে তাদের ভুল বুঝতে পেরে এই আইনি গেরো থেকে আমির হামজাকে বেরিয়ে আসার সুযোগ করে দেবে? দিল্লির এই অদৃশ্য সুতোর টানে কি তবে বাংলাদেশের সার্বভৌমত্ব আবারও কোনো নতুন খাঁচায় বন্দী হতে চলেছে? কেন জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু আমির হামজার জন্য এত বড় রেডলাইন হয়ে দাঁড়ালেন? এর উত্তর লুকিয়ে আছে বাংলাদেশের জ্বালানি খাতের সেই সব অন্ধকার দলিলে, যার প্রতিটি পাতায় মিশে আছে দিল্লির স্বার্থ। গত এক দশকে ভারতের আদানি গ্রুপের সাথে যেসব বিদ্যুৎ চুক্তি হয়েছে সেগুলোকে বিশেষজ্ঞরা অভিহিত করেছেন লুণ্ঠনের দলিল হিসেবে, আর এই প্রক্রিয়ার নেপথ্যে রক্ষাকবচ হিসেবে কাজ করেছেন টুকু সাহেব, তাদের মধ্যে অন্যতম প্রভাবশালী। আমির হামজা যখন তাকে ইসলাম বিদ্বেষী বা নাস্তিক বলে আক্রমণ করেন, তা স্রেফ একটি ধর্মীয় মন্তব্য ছিল না, বরং এটি ছিল সেই বিশাল ভারতপন্থী সিন্ডিকেটের মূলে কুঠারাঘাত। দিল্লির প্রেসক্রিপশনে যারা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা বিপন্ন করেছে, তাদের বিরুদ্ধে কথা বলার অর্থই হল আগ্নেয়গিরির মুখে দাঁড়িয়ে দিয়াশলায় জ্বালানো। আমির হামজাকে স্তব্ধ করার এই চেষ্টা আসলে সেই গোপন সিন্ডিকেটকে বাঁচানোরই একটি মরিয়া প্রচেষ্টা। প্রশ্ন হল, জনগণের ট্যাক্সের টাকায় চলা প্রশাসন কি তবে এখনও সেই সব গোপন প্রভুদের সেবায় নিয়োজিত? বাংলাদেশের রাজনীতির অন্দরমহলে একটি কথা প্রচলিত আছে, দিল্লির পরীক্ষিত লোক। ইকবাল হোসেন মাহমুদ টুকু সেই বিরল নেতাদের একজন, যাকে আওয়ামী লীগ সরকারও কখনো বড় কোনো বিপদে পড়তে দেয়নি। কেন? কারণ তিনি ছিলেন দুই দেশের ক্ষমতার সেতুবন্ধন। আমির হামজাকে গ্রেফতারের জন্য যে তড়িঘড়ি, তার পেছনে কি তবে সীমান্তের ওপারের কোনো গোয়েন্দা সংস্থার প্ররোচনা আছে? একটু লক্ষ্য করলেই দেখা যায়, বাংলাদেশে যখনই কোনো দেশপ্রেমিক কণ্ঠস্বর ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সরব হয়েছে, তখনই তাকে আইনি মার পেঁচে পিষ্ট করা হয়েছে। আমির হামজা আজ সেই একই চক্রের শিকার। এটি কেবল ১০০ কোটির মানহানি মামলা নয়, এটি হলো একটি সতর্কবার্তা। বার্তাটি পরিষ্কার, যতই পরিবর্তন আসুক, দিল্লির স্বার্থে আঘাত করলে কাউকেই ছাড় দেওয়া হবে না। এই ভূ রাজনৈতিক দাবার চালে আমির হামজা কি তবে কেবলই একটি বুটি, নাকি তিনি এই চাল উল্টে দেওয়ার ক্ষমতা রাখেন? আমির হামজাকে ঘিরে জন্মান এই নাটকীয়তা কেবল আইনি লড়াইয়ে সীমাবদ্ধ নেই, তা এখন বড় রাজনৈতিক মেরুকরণের দিকে মোড় নিয়েছে। জামায়াতে ইসলামীর এই রানিং এমপিকে টার্গেট করার মাধ্যমে কি বিএনপি ও জামায়াতের মধ্যকার দূরত্ব আরও বাড়ানোর চেষ্টা করা হচ্ছে? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপি যদি আমির হামজাকে জেলে পাঠায়, তবে তা হবে জামায়াতের পিঠে ছুরি মারার শামিল। দেশের সাধারণ মানুষ, যারা গত ১৫ বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে রাজপথে ছিল, তারা আজ বিস্মিত। তারা দেখছে যে আইনি কাঠামো ব্যবহার করে শেখ হাসিনা বিরোধী মত দমন করতেন, আজকের সরকারও সেই একই অস্ত্র প্রয়োগ করছে। যদি আমির হামজাকে গ্রেফতার করা হয়, তবে জামায়াত শিবিরের লক্ষ লক্ষ কর্মী সমর্থক রাজপথে নেমে আসাটাই স্বাভাবিক। আর সেই অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেবে কারা? অবশ্যই সেই শক্তি যারা বাংলাদেশে সব সময় অরাজকতা দেখতে চায়। বিএনপি কি তবে জেনে বুঝেই নিজেদের পতন ঘণ্টা বাজাচ্ছে? একটি স্বাধীন দেশে একজন সংসদ সদস্যের মত প্রকাশের অধিকার কতটুকু? তিনি যদি দুর্নীতির অভিযোগ তোলেন, তবে তদন্ত হওয়া উচিত সেই দুর্নীতির, কিন্তু এখানে উল্টো অভিযোগকারীর ত্রুটি চেপে ধরা হচ্ছে। কুষ্টিয়ার সেই ডিসি বদলির ঘুষ কেলেঙ্কারি নিয়ে কেন কোনো তদন্ত কমিটি গঠন হলো না? কেন উল্টো আমির হামজাকেই ৭ দিনের আলটিমেটাম দেওয়া হলো? এই ঘটনা প্রবাহ প্রমাণ করে যে ফ্যাসিবাদ কেবল একজন ব্যক্তির নাম নয়, এটি একটি ব্যবস্থার নাম। যে ব্যবস্থায় ক্ষমতার শীর্ষে থাকা ব্যক্তিদের সমালোচনা করলেই মানহানির তকমা সেটে দেওয়া হয় ১০০ কোটি টাকার মামলা। একজন নেতার কণ্ঠরোধ করা কি আধুনিক গণতন্ত্রের লক্ষণ? সাধারণ মানুষ আজ সামাজিক যোগাযোগ মাধ্যমে সোচ্চার। তারা প্রশ্ন তুলছে, আমরা কি এই পরিবর্তনের জন্য রক্ত দিয়েছিলাম? একজন জনসংসদ সদস্যকে কি চাইলেই সাধারণ অপরাধীর মতো রাস্তা থেকে তুলে নিয়ে জেলে ভরা যায়? বাংলাদেশের সংবিধান এবং কার্যপ্রণালী বিধি অনুযায়ী কোনো এমপিকে গ্রেফতার করতে হলে স্পিকারের অনুমতি বা অন্তত অবহিত করার একটি দীর্ঘ আইনি প্রক্রিয়া রয়েছে। কিন্তু আমির হামজার ক্ষেত্রে দেখা যাচ্ছে এক অদ্ভুত তড়িঘড়ি। কেন আইনি প্রোটোকলকে পাশ কাটিয়ে সরাসরি গ্রেফতারি পরোয়ানা জারির মহড়া চলছে? বিশ্লেষকদের মতে, এই দ্রুতগতির বিচারিক প্রক্রিয়া আসলে কোনো আইনি লড়াই নয়, বরং এটি একটি সুনিশ্চিত পলিটিক্যাল সেটআপ। যখন একজন জনপ্রতিনিধি প্রশাসনের ২০ থেকে ৩০ কোটি টাকার ঘুষের তথ্য ফাঁস করে দেন, তখন সেই তথ্যকে মিথ্যা প্রমাণ করার চেয়ে তথ্যদাতাকে বন্দী করাই যেন দুর্নীতিবাজদের জন্য সহজ পথ। আমির হামজা আজ সেই ব্যবস্থার মুখোমুখি, যেখানে সত্যের চেয়ে গলার জোর আর দিল্লির আশীর্বাদ বেশি শক্তিশালী।
স্পিকারের নীরবতা কি তবে এই ষড়যন্ত্রে মৌন সম্মতির বহিঃপ্রকাশ? আবারও ফিরে আসি সেই রহস্যময় চরিত্রে, ইকবাল হাসান মাহমুদ টুকু। কেন তাকে দিল্লির খাস লোক বলা হয়? ইনভেস্টিগেশনে দেখা যায় গত ১.৫ দশকে বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভারতের যে একচেটিয়া আধিপত্য তৈরি হয়েছে তার প্রধান কারিগরদের একজন ছিলেন এই প্রভাবশালী নেতা। আদানি গ্রুপের সেই অসম চুক্তি যা বাংলাদেশকে বছরের পর বছর আর্থিক লোকসানের মুখে ঠেলে দিয়েছে, তার নেপথ্যে রয়েছে এক শক্তিশালী সিন্ডিকেট। আমির হামজার মতো একজন ধর্মীয় ও রাজনৈতিক ব্যক্তিত্ব যখন এই সিন্ডিকেটের প্রভাবশালী নেতার বিরুদ্ধে নাস্তিক বা ইসলাম বিদ্বেষী হওয়ার অভিযোগ তোলেন, তখন তা কেবল ধর্মীয় আবেগে সীমাবদ্ধ থাকে না। এটি সরাসরি আঘাত করে সেই সব অদৃশ্য প্রভুদের স্বার্থে যারা ঢাকাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। এই ১০০ কোটি টাকার মামলা আসলে আমির হামজাকে থামানোর জন্য নয়, বরং বাংলাদেশকে একটি বার্তা দেওয়ার জন্য। ভারতের বন্ধুদের বিরুদ্ধে কথা বললে রেহাই নেই। ইতিহাস সাক্ষী, যারা জনগণের পালস বুঝতে ভুল করে, সময় তাদের ক্ষমা করে না। আমির হামজা হয়তো আইনি লড়াইয়ে হাইকোর্ট থেকে জামিন পাবেন, হয়তো সাময়িকভাবে গ্রেপ্তার এড়াবেন, কিন্তু এই যে তাকে হেনস্থা করার চেষ্টা, তা বিএনপির গায়ে যে ভারতপন্থী তকমা সেঁটে দিচ্ছে, তার মাশুল অনেক বড় হতে পারে। এখন দেখার বিষয়, দলটি কি এই রাজনৈতিক চোরাবালি থেকে নিজেদের সরিয়ে নিতে পারবে, নাকি ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে আরও একটি দল?